আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে হামাস। গাজায় যুদ্ধবন্ধের নিবু নিবু আশার আলোর মধ্যে হামাস পরিষ্কার জানিয়ে দিয়েছে আগের অবস্থান থেকে তারা 1 ইঞ্চিও নড়বেন না। এদিকে নির্বিচার ইসরায়েলি হামলা চলছে, শক্ত জবাব দিচ্ছেন গাজার যোদ্ধারাও। আরও বহু সেনার রক্ত ঝরেছে উপত্যকায়। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অনেক সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানকে পালাতে বাধ্য করে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সামর্থ্য দেখিয়েছে প্রতিরোধ সংগঠনটি। ইসরায়েলের বন্দর শহরে হামলা চালিয়েছেন ইরাকি যোদ্ধারাও। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের 249তম দিনে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাফা শহর এবং গাজা সিটিতে যুদ্ধ কেন্দ্রীভূত ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইসলামিক জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, এদিন তারা রাফায় মেশিন গান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও অ্যান্টি পার্সোনাল অস্ত্রের মাধ্যমে দখলদার বাহিনীকে প্রতিহত করেছেন। গাজা সিটির তাল আল হাওয়ার দক্ষিণে নেতজারি মুখে তাদের স্নাইপারদের হাতে এক ইসরায়েলি সেনা গুলিবিদ্ধ হন। কিসুফিমের ইসরায়েলি সামরিক অবস্থানে রকেটের একটি ব্যারেজ নিক্ষেপের কথাও জানিয়েছেন তারা। অন্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর পাশাপাশি নেতজারিমে ইসরায়েলি সেনাদের ওপর গোলাবর্ষণের ফুটেজ প্রকাশ করেছে আল-কুদস। আল-আকসা মার্টার্স ব্রিগেডস জানিয়েছে, রাফার সাবুরা ক্যাম্পে অগ্রসরমান সেনাদলের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছেন তারা। মর্টার শেলের মাধ্যমে তাদের যোদ্ধারা দখলদারদের বিভিন্ন সেনা সমাবেশ এবং যানবাহনগুলোতে আঘাত হানেন। নেতজারি মুখে 107mm রকেট এবং হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপের দৃশ্য প্রকাশ করেছেন তারা। ডিএফএলপির মার্টার ওমর আল কাসেম ফোর্স জানিয়েছে, সাবুরা ক্যাম্পের আবু আলে সাবির জংশনে ইসরায়েলি সাজোয়াজানের নিচে এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। এতে গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং নিশ্চিতভাবে ক্রু সদস্যদের নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটে। মার্টার আবু আলী মোস্তফা ব্রিগেডস জানিয়েছে, রাফার পূর্বে এবং তালে জোরব এলাকায় অবস্থান নেওয়া দখলদার সেনাদের ওপর বিপুল পরিমাণ হেভি ক্যালিবারের 120mm মর্টার শেল নিক্ষেপ করেছেন তারা। আল মুজাহিদিন ব্রিগেডসও এদিন মধ্য গাজার দেইর আল বালায় দখলদার সেনাদের ওপর 107mm মর্টার শেল ব্যারেজ নিক্ষেপ করেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান এবং সেনাদের বিরুদ্ধে সিরিজ অভিযান পরিচালনা করেছেন তারা। হিজবুল্লাহর এয়ার ডিফেন্স ইউনিট এদিন লেবাননের আকাশসীমা লঙ্ঘন করা একটি ইসরায়েলি সামরিক বিমানের মুখোমুখি হয়। সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিমানটিকে পিছু হটতে বাধ্য করেন তারা। তাদের যোদ্ধাদের যথাযথ অস্ত্র নেতুয়া বসতির পাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে সরাসরি আঘাত হানে। এতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে। এদিন কয়েক ডজন কাতিউশা রকেটের মাধ্যমে ইয়ার্ডেন ব্যারাকের 210তম গোলান ডিভিশনের আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মার্ড ব্রিগেডের সদর দপ্তরে বোমা হামলা করেন তারা। মেতুলা এবং মিসগাভ আম বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা কয়েকটি বাড়িতেও যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়। মঙ্গলবার হিজবুল্লাহ বারাম ফরেস্টে ইসরায়েলি সেনা সমাবেশে রকেট আর্টিলারির মাধ্যমে সরাসরি আঘাত হানে। বেশ কিছু রকেটের মাধ্যমে অধিকৃত কফর সুবা হিলসের আল রামথা সাইটেও আঘাত করা হয়। তাছাড়া লেবানিজ যোদ্ধারা কফর ব্লাম এবং গাশের হাজিফ বসতিতে কয়েক ডজন কাতিউশার রকেট নিক্ষেপ করেন। দিনের সর্বশেষ হামলা হয় বিরকেতের রিশা সাইটে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে। এটিও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি মিডিয়া মঙ্গলবারকে উত্তরের জন্য ভয়াবহ দিন হিসেবে অভিহিত করেছে। বিপুল পরিমাণ রকেট, কয়েক ডজন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং বিপুল এক্সপ্লোজিভ ড্রোন ওই অঞ্চলে আঘাত এনেছে বলে জানায় দেশটির মিডিয়া। বিমান বাহিনীর ডিটেকশন ও ইন্টারসেপশন সিস্টেমের জন্য এসব অস্ত্র বড় মাথাব্যথার কারণ হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। এদিকে মঙ্গলবার ও বুধবার সকালে ইসরায়েলি হামলায় নিজেদের এক শীর্ষস্থানীয় কমান্ডার সহ 4 যোদ্ধা নিহত হওয়ার খবর দিয়েছে হিজবুল্লাহ। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে একটি ইসরায়েলি অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন তারা। বুধবার সকালে এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট জানিয়েছে, এইলাত হিসেবে পরিচিত বন্দর শহর ওম আল রাশরাশের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। বিবৃতিতে দখলদারদের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত রাখা হবে বলে জানান তারা। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন,
ইসরায়েল যদি লেবাননের ওপর সামরিক আগ্রাসনের চেষ্টা করে তাহলে তাদেরকে বড় বিস্ময়ের মুখে পড়তে হবে। তিনি বলেন, গাজা আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর যোদ্ধাদের কাছ থেকে ইসরায়েল যেসব বিস্ময় দেখেছে তার চেয়ে অনেক বড় বিস্ময় দেখবে তারা। নাইম কাসেম বলেন, গাজার সমর্থনে হিজবুল্লাহর যোদ্ধারা এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। যুদ্ধ চালিয়ে যাবার জন্য যথেষ্ট শক্তিও আমাদের আছে। এটি এমন এক যুদ্ধ যা থেকে আমরাই শেষ পর্যন্ত বিজয়ী হব। তিনি বলেন, হিজবুল্লাহ বড় আকারের যুদ্ধ চায় না, তবে শত্রুরা যদি নতুন যুদ্ধ শুরু করতে চায় আমরা জবাব দিতে দ্বিধা করব না। বিষয়টি ইসরায়েলিরা ভালো করেই জানে। রয়টার্স জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মার্কিন প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, তাদের ইতিবাচক সাড়া উপত্যকায় ৮ মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছার পথ প্রশস্ত করেছে এবং তারা এমন এক যুদ্ধবিরতি চান যার মধ্য দিয়ে গাজায় বৈরিতার স্থায়ী অবসান ঘটবে। ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর মঙ্গলবার ওই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় হামাস। হামাসের প্রতিক্রিয়া পাওয়ার কথা জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী মিশর এবং কাতার, তবে এর বিষয়বস্তু প্রকাশ করেননি তারা। বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশক বলেন, হামাস যে জবাব দিয়েছে তা দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ ও ইতিবাচক। এটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পথ প্রশস্ত করেছে। আগের দিন মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের আরেক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রতিক্রিয়ায় হামাসের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। 4 বিষয়ে তাদের অবস্থান দৃঢ়। এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় বৈরিতার স্থায়ী অবসান, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা উপত্যকার পুনর্গঠন ও ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। এই কর্মকর্তা আরও বলেন, আমরা আমাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করছি। আমি মনে করি এর মধ্যে বড় ধরনের কোনো ফারাক নেই। বল এখন ইসরায়েলের কাছে। হামাসের মুখপাত্র সামি আবু জোহরি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, তারা যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তাবলী বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রই কেবল এই প্রস্তাব মানতে ইসরায়েলকে বাধ্য করতে পারে এমন মন্তব্য করে তিনি বলেন, অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলকে বাধ্য করার বিষয়ে মার্কিন প্রশাসন কি করে এটি এখন দেখার বিষয়। হামাসের 4 শর্তের কথা তুলে ধরে তিনি বলেন, স্থায়ীভাবে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহার, গাজার পুনর্নির্মাণ এবং ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি প্রদানেই আমরা মনোযোগ স্থির করেছে। সোমবার হামাস নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানায়, তবে সংগঠনটি আবার বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার সহ তাদের দাবি পূরণ করতে হবে। হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলামিক জিহাদও এই প্রস্তাবের সঙ্গে একমত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব এখন ইসরায়েলের। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা হামাসের জবাব জানতে পেরেছেন। হামাস তাদের সাড়ায় প্রস্তাবের প্রধান এবং সবচেয়ে অর্থপূর্ণ বিষয়গুলো বদলে দিয়েছে। তিনি বলেন, হামাস জিম্মি মুক্তির বিষয়ে নাকচ করে দিয়েছে। এই সাড়া প্রস্তাব প্রত্যাখ্যান করারই শামিল। এর মধ্যে তেল আবিবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হামাসের প্রতিক্রিয়াকে আশার চিহ্ন বলে আখ্যায়িত করেছেন তিনি, তবে বলেছেন এটি অন্তর্ভুক্তিমূলক নয়। তেল আবিবে সাংবাদিকদের ব্লিংকেন বলেন, আরও গুরুত্বপূর্ণ বিষয় হল গাজা থেকে এবং হামাস নেতাদের কাছ থেকে বক্তব্য এসেছে। প্রস্তাবের ওপর তাদের এমন আনুষ্ঠানিক বক্তব্য আমরা আগে পাইনি। ব্লিংকেন জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় প্রস্তাবিত বহু পর্যায়ের যুদ্ধবিরতির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ব্লিংকেন এই তথ্য দিলেও ইসরায়েলি তরফে এই প্রস্তাব নিয়ে এই পর্যন্ত কোনো ইতিবাচক বক্তব্য আসেনি। নেতানিয়াহু বারবারই বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান শেষ করবে না ইসরায়েল। এদিকে হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি মঙ্গলবার সাংবাদিকদেরকে বলেন, কাতার এবং মিশরকে দেওয়া হামাসের জবাব ওয়াশিংটন পেয়েছে। জবাবের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমরা এখন এটি মূল্যায়ন করছি। কাতার এবং মিশরও হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করে দেখছে বলে সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অবরুদ্ধ গাজার সব রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য এসব রাস্তা খুলে দেওয়া জরুরি। জর্ডানের রাজধানী আম্মানে মঙ্গলবার জরুরি ত্রাণ বিষয়ক শীর্ষ সম্মেলনে গুতেরেস বলেন,
এই ভয়াবহতা বন্ধ করতে হবে। এটি যুদ্ধবিরতির উপযুক্ত সময়। তিনি বলেন, গাজায় পর্যাপ্ত মানবিক ও ত্রাণ সহায়তার জন্য সমস্ত সীমান্ত ক্রসিং থেকে অবিলম্বে সব ধরনের বাধা অপসারণ করতে হবে, যাতে সমস্ত এলাকায় সাহায্য বিতরণ এবং এজন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা যায়। তিনি গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া পরিস্থিতিকে দুঃখজনক বলে বর্ণনা করেন। সম্মেলনে আঞ্চলিক কয়েকটি দেশের নেতারাও গাজায় ফিলিস্তিনিদের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজায় বর্বর আগ্রাসন ও অবরোধের অবসান ঘটাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তারা। ইউনিসেফ কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, কৃষি ও অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। সামরিক অভিযান চলছে অধিকৃত পশ্চিম তীরেও। জেনিনের পাশে কফরদান শহরে মঙ্গলবার অন্তত 6 ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত অন্তত 37,164 ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে অন্তত 15,517টি শিশু রয়েছে। এনডিটিভি জানিয়েছে, ভারতের জম্মু কাশ্মীরের দোদা সেনাঘাঁটিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছেন সন্দেহভাজন বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহী এবং সেনাদের মধ্যে গোলাগুলিতে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের এক সেনা সদস্য নিহত এবং 5 সেনা সদস্য ও একজন স্পেশাল পুলিশ অফিসার আহত হন। পুলিশ জানায়, সেনা ও পুলিশের যৌথ বাহিনী বিদ্রোহীদের সঙ্গে চত্বর গোলা এবং দোদায় লড়াই করছে। এ নিয়ে গত 3 দিনে জম্মু কাশ্মীরে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল। এর আগে কাথুয়ায় হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। এর কয়েক ঘণ্টা পরই দোদা সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এই হামলার 3 দিন আগে যাত্রীবাহী একটি বাসকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্দেহভাজন বিদ্রোহীরা। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়, ফলে অন্তত 8 যাত্রী নিহত এবং 33 জন আহত হন। পুলিশের জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন বলেন, মঙ্গলবার রাতের শেষভাগে দোদা সেনাঘাঁটিতে পুলিশ এবং সেনাদের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়েন বিদ্রোহীরা। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।